বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলীর লিখিত পরীক্ষার জন্য আঞ্চলিক সংহতির তত্ত্বগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই যে ফাংশনালিজম আর নিও ফাংশনালিজম, এই দুটো তত্ত্বের মধ্যে আসল পার্থক্যটা কোথায়? চলুন একদম সহজ করে পরীক্ষার জন্য যে পয়েন্টগুলো না জানলেই নয় সেগুলো বুঝে নেওয়া যাক। তো আজকের আলোচনাটা আমরা কিভাবে সাজিয়েছি? প্রথমে আমরা দেখব সহযোগিতার দুটো ভিন্ন পথ। তারপর জানব নিউ ফাংশনালিজমের মূল চালিকার শক্তি স্পিল ওভার এফেক্ট আসলে কি। এরপর রাজনৈতিক সংহতির একটা পরিষ্কার ধারণা নেব, দেখব দক্ষিণ এশিয়ার বাস্তবতায় এটা কতটা খাটে, আর সবশেষে পরীক্ষার জন্য একটা চমৎকার সারসংক্ষেপ তো থাকছেই। আচ্ছা, রাষ্ট্রগুলো কেন একে অপরের সাথে মিলেমিশে কাজ করে, কেন জোট বাঁধে, এর পেছনের মূল ভাবনাটা কি? চলুন ফাংশনালিজম আর নিও ফাংশনালিজম এই দুটো তত্ত্ব দিয়ে শুরু করা যাক। একবার ভাবুন তো, দুটো বিশ্বযুদ্ধের পর পুরো পৃথিবীটাই যখন প্রায় ধ্বংসস্তূপ, তখন এই প্রশ্নটাই কিন্তু সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছিল। আর ঠিক এই সংকটময় পরিস্থিতি থেকেই জন্ম হয়েছিল ফাংশনালিজম তত্ত্বের। তাহলে দেখুন মূল পার্থক্যটা ঠিক কোথায়। ফাংশনালিজম মনে করে রাজনীতি মানেই ঝামেলা, তাই একে এড়িয়ে চলো। টেকনিক্যাল এক্সপার্টদের দিয়ে স্বাস্থ্য, পরিবহনের মতো বিষয়গুলোতে সহযোগিতা বাড়াও, শান্তি এমনিতেই আসবে। আর নিউ ফাংশনালিজম ঠিক তার উল্টো। তাদের মতে অর্থনীতি হলো আসল দরজা, যা দিয়ে আমরা চূড়ান্ত রাজনৈতিক লক্ষ্যে পৌঁছাতে পারি। সোজা কথায়, একজন রাজনীতি থেকে পালায়, আরেকজন রাজনীতির দিকেই দৌড়ায়। নিউ ফাংশনালিজমের সবচেয়ে ইন্টারেস্টিং আইডিয়াটাই হলো এই স্পিল ওভার এফেক্ট। এটা অনেকটা একটা চেন রিয়াকশনের মতো, যা অর্থনৈতিক সহযোগিতাকে একসময় রাজনৈতিক সংহতিতে রূপ নিতে বাধ্য করে। চলুন দেখি এটা ঠিক কিভাবে কাজ করে। এটাই হলো স্পিলওভার এফেক্ট। ব্যাপারটা অনেকটা ডোমিনো এফেক্টের মতো, তাই না? আপনি শুধু একটা ক্ষেত্রে সহযোগিতা শুরু করলেন, ধরুন কয়লা আর স্টিল নিয়ে, কিন্তু এর জন্য তো আপনার ভালো ট্রান্সপোর্ট লাগবে, লেবার পলিসি একরকম হতে হবে। এই যে একটার প্রয়োজনে আরেকটা ক্ষেত্রে সহযোগিতা তৈরি হচ্ছে, এটাই ধীরে ধীরে দেশগুলোকে রাজনৈতিকভাবেও এক করে ফেলে। এই গ্রাফটা দেখুন, পুরো থিওরিটা এক নজরে পরিষ্কার হয়ে যাবে। এখানে এক্স অক্ষে অর্থনৈতিক সংহতি যত বাড়ছে, খেয়াল করুন ওয়াই অক্ষে রাজনৈতিক সংহতিও ততটাই বাড়ছে। মানে অর্থনীতি যেন রাজনীতিকে হাত ধরে ওপরের দিকে টেনে নিয়ে যাচ্ছে, আর রাষ্ট্রগুলো তাদের সার্বভৌমত্ব একটু একটু করে একটা কেন্দ্রীয় প্রতিষ্ঠানের হাতে তুলে দিচ্ছে। আমরা রাজনৈতিক সংহতি বা পলিটিক্যাল ইন্টিগ্রেশন শব্দটা বেশ কয়েকবার ব্যবহার করেছি, কিন্তু এর আসল মানেটা কি? আর কোনো একটা আঞ্চলিক সংস্থা ঠিক কোন পর্যায়ে আছে সেটা আমরা মাপবই বা কীভাবে? চলুন এবার সেটাই পরিষ্কার করা যাক। পরীক্ষার জন্য এখান থেকে 3টা কিওয়ার্ড মনে রাখতেই হবে। 1. এটি একটি প্রক্রিয়া। 2. এখানে যৌথ সিদ্ধান্ত নিতে হয়। আর 3. সার্বভৌমত্বকে নতুন কোনো কেন্দ্রীয় প্রতিষ্ঠানের কাছে তুলে দিতে হয়। যখনই সার্ক বা বিমস্টেক নিয়ে কোনো প্রশ্ন আসবে, এই 3টা পর্যায়ে মানে কোঅর্ডিনেশন, হারমোনাইজেশন আর ইন্টিগ্রেশন ব্যবহার করে বিশ্লেষণ করলে আপনার উত্তরটা অনেক বেশি গোছানো আর স্ট্রাকচার্ড হবে। এটা আপনার উত্তরকে একটা আলাদা মাত্রা দেবে। এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টটা কি জানেন? এটা বলছে সংহতি শুধু একটা চলমান প্রক্রিয়া নয়, এর প্রত্যেকটা ধাপই আসলে একটা নির্দিষ্ট স্ট্যাটাস বা পর্যায়। তার মানে কোনো সংস্থা মাঝপথে এসে থেমেও যেতে পারে, অনেকটা আমাদের দক্ষিণ এশিয়ার মতো, তাই না? পরীক্ষার খাতায় এই টেবিলটা হতে পারে আপনার একটা ট্রাম্প কার্ড। যে কোনো আঞ্চলিক সংস্থাকে বিশ্লেষণ করতে বললে শুধু দুটো জিনিস দেখবেন: তাদের সিদ্ধান্ত কি সবার সম্মতিতে হয় নাকি মেজরিটি ভোটে, আর তাদের কি কোনো শক্তিশালী কেন্দ্রীয় প্রতিষ্ঠান আছে। এই দুটো প্রশ্নের উত্তর পেলেই আপনি এই টেবিলটা ব্যবহার করে বলে দিতে পারবেন সংস্থাটি ঠিক কোন স্ট্যাটাসে আছে। তো এতক্ষণ তো আমরা থিওরি নিয়ে অনেক কথা বললাম, চলুন এবার একটু রিয়ালিটিতে ফেরা যাক। আমাদের দক্ষিণ এশিয়ায়, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যাপারটা কেমন? দেখুন, বাংলাদেশ যখন তার প্রতিবেশীদের সাথে ট্রান্সপোর্ট বা এনার্জি করিডোর তৈরি করতে চায়, এটা কিন্তু একদম নিউ ফাংশনালিজমের পাঠ্যবই থেকে তুলে আনা একটা উদাহরণ। অর্থনৈতিক কানেক্টিভিটি বাড়িয়ে রাজনৈতিক সম্পর্ককে আরও মজবুত করার চেষ্টা, এটাই তো থিওরির মূল কথা। আর এখানেই তত্ত্বের সাথে বাস্তবের বিশাল একটা পার্থক্য চোখে পড়ে। নিউ ফাংশনালিজম যেখানে ইউরোপীয় ইউনিয়নের মতো একটা একীভূত আইনের স্বপ্ন দেখায়, সেখানে দক্ষিণ এশিয়ার বাস্তবতা হল এখানে প্রতিটি দেশই নিজের সার্বভৌমত্বকে সবার ওপরে রাখে। ফলে স্বপ্ন আর বাস্তবের মধ্যে একটা আকাশ পাতাল তফাৎ রয়েই গেছে। তাহলে আমাদের দক্ষিণ এশিয়া এখন ঠিক কোন পর্যায়ে আছে? সোজা উত্তর হল স্ট্যাটাস 3তে আটকে আছে। এখানে প্রতিষ্ঠান আছে, আলোচনাও হয়, কিন্তু যে কোনো সিদ্ধান্ত নিতে গেলেই সবার সম্মতি লাগে। আর এই সর্বসম্মতির নিয়মটাই কোনো শক্তিশালী কেন্দ্রীয় পদক্ষেপ নেওয়া প্রায় অসম্ভব করে তোলে।
বিসিএস পরীক্ষায় শুধু তত্ত্বটা লিখে দিলেই কিন্তু হবে না। ভালো নম্বর পেতে হলে আপনাকে এর সমালোচনাও করতে হবে এবং রাষ্ট্রবিজ্ঞানের আরও বড় ধারণার সাথে এর একটা সংযোগ স্থাপন করতে হবে। পরীক্ষায় ভালো নম্বর পেতে হলে শুধু তত্ত্বের ভালো দিকগুলো বললেই চলবে না, এই সমালোচনাগুলোও তুলে ধরতে হবে। যেমন ফাংশনালিজমকে বলা হয় বেশ সরল একটা তত্ত্ব, যা ক্ষমতার রাজনীতিকে দেখেও না দেখার ভান করে। আবার নিও ফাংশনালিজমের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল জাতীয়তাবাদ। কোনো দেশই কিন্তু সহজে তার সার্বভৌমত্ব ছাড়তে চায় না। এই পয়েন্টগুলো আপনার উত্তরকে অনেক পরিণত করে তুলবে। আপনার উত্তরকে আরেকটু গভীরতা দিতে চাইলে আপনি এই আধুনিক তত্ত্বগুলোর একদম দার্শনিক মূলে চলে যেতে পারেন, দার্শনিক ইমানুয়েল কান্টের কাছে। তিনিও কিন্তু একটা বিশ্ব ফেডারেশনের মাধ্যমে চিরস্থায়ী শান্তির কথা বলেছিলেন। এই সংযোগটা দেখাতে পারলে পরীক্ষক বুঝবেন যে আপনি বিষয়টার অনেক গভীরে গিয়ে পড়েছেন। আচ্ছা, অনেক তো আলোচনা হলো। চলুন পরীক্ষার আগে চট করে রিভিশন দেওয়ার জন্য সবকিছু এক জায়গায় নিয়ে আসি। পরীক্ষার হলে যাওয়ার ঠিক আগে এই টেবিলটায় একবার চোখ বুলিয়ে নেবেন। ফাংশনালিজম বনাম নিও ফাংশনালিজমের মূল পার্থক্যগুলো এক নজরে মনে রাখার জন্য এটা দারুণ কাজে দেবে। আশা করি এই আলোচনা আর কাঠামোটা আপনাদের প্রস্তুতিতে অনেক সাহায্য করবে, আর এই প্রশ্নগুলো ধরে অনুশীলন করলে আপনাদের আত্মবিশ্বাসও বাড়বে। আপনাদের সবার জন্য অনেক শুভকামনা রইল।